যুক্তরাষ্ট্রের F-35 লাইটনিং 2 দ্বিতীয় প্রজন্মের স্টেলথ ফাইটার। দাবি করা হতো এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল বিশ্বের বিভিন্ন দেশ। অর্ডার এত বেশি যে সরবরাহ করতে আরও 3 থেকে 4 বছর সময় লাগবে। এখন যদি কেউ অর্ডার দেয় 5 বছর পর পাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই বিমান পাওয়ার জন্য ইসরায়েলের সঙ্গেও সমঝোতা করতে রাজি ছিল। আমিরাত সম্পর্ক স্বাভাবিক করেছে, সৌদি আরবও চাচ্ছিল, কিন্তু একটি দেশ সবকিছু বদলে দিল, ইরান। মাত্র কিছুদিন আগে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-35 যুদ্ধবিমানে হিট করে। যুক্তরাষ্ট্র সত্যতা স্বীকার করেছে। ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন থাকলেও ঘটনাটি F-35 এর উপযোগিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। ইরানের মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি F-35 শনাক্ত করে আঘাত হানতে পারে, তাহলে এই বিমানের স্টেলথ বা অদৃশ্য থাকার দাবি কোথায়? এই একটি ঘটনা যুক্তরাষ্ট্রের অস্ত্রের আধিপত্যের ভিত নাড়িয়ে দিল। সৌদি আরব এখন F-35 থেকে সরে যাচ্ছে। তারা তুরস্কের তৈরি কান জেট ফাইটারকে পঞ্চম প্রজন্মের পরবর্তী প্ল্যাটফর্ম হিসেবে ভাবছে, যেখানে প্রযুক্তি হস্তান্তর, সোর্স কোড অ্যাক্সেস, যৌথ উন্নয়নের সুযোগ আছে যা যুক্তরাষ্ট্র কখনো দেয়নি। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। ইউরোপের বহু দেশ, এমনকি কানাডাও F-35 ক্রয় চুক্তি থেকে সরে এসেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সরে যাচ্ছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অস্ত্রের একচেটিয়া আধিপত্য খর্ব হচ্ছে। ইরান যুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ক্ষতি। যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে খরচ হয়েছে প্রায় $1.7 ট্রিলিয়ন। এটি ছিল যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বের প্রতীক। যুক্তরাষ্ট্র দাবি করত এই বিমান শত্রুর রাডার ফাঁকি দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কিন্তু ইরান প্রমাণ করল এই দাবি সত্য নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা F-35 শনাক্ত করেছে, ট্র্যাক করেছে, হিট করেছে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, F-35 এর পুরো কৌশল ছিল অদৃশ্য থাকা। একবার সেটা ভাঙা হলে এই বিমানের আর মূল্য নেই। ইরান সেটা ভেঙে দিয়েছে। এখন সৌদি আরব, আমিরাত, কাতার সবাই ভাবছে আমরা যদি F-35 কিনি আর ইরান আবার হিট করলে আমাদের $বিলিয়ন অস্ত্র ডাস্টবিনে চলে যাবে। তাই তারা বিকল্প খুঁজছে। সৌদি আরব এখন তুরস্কের কান জেট ফাইটারের দিকে তাকাচ্ছে। কান একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যা যৌথভাবে তুরস্ক ও অন্যান্য দেশ তৈরি করছে। সেখানে সৌদি আরব প্রযুক্তি হস্তান্তরের সুযোগ পাচ্ছে। তারা শুধু বিমান কিনবে না, তৈরির প্রক্রিয়ায় যুক্ত হবে। ইরানের কাছে এই বিমান সম্পর্কে তথ্য থাকবে না। সৌদি আরবের জন্য এটি বড় সুবিধা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও পেন্টাগন সূত্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু বাস্তবতা হলো ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজার আর আগের মতো নেই। স্ক্রিনে বর্তমানে DF-61 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্তদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী রাশিয়ার অ্যাভানগার্ড থেকেও এটি বেশি শক্তিশালী। একটি DF-61 মিসাইলে 60টি পরমাণু বোমা এবং একটি হাইড্রোজেন বোমা থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে। এর গতি এত দ্রুত, পৃথিবীতে এমন কোনো ইন্টারসেপ্ট ব্যবস্থা নেই যা একে প্রতিহত করতে পারে। চীন সম্প্রতি তাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মিসাইল প্রদর্শন করেছে। চীনের বার্তা পরিষ্কার, আমরা কখনো প্রথম আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তাকে দ্বিতীয় আক্রমণের সুযোগ দেওয়া হবে না। সম্প্রতি ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। ঠিক সেই সময় চীন এই শক্তিশালী মিসাইল প্রকাশ্যে এনে ইন্দোনেশিয়া ও তার শত্রু দেশগুলোর বিরুদ্ধে মোতায়েন শুরু করেছে। সচরাচর চীনের এমন শক্তিশালী মিসাইল প্রকাশ্যে আসে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের কাছে বড় ধরনের গোয়েন্দা তথ্য না থাকলে তারা এই ধরনের শক্তি প্রদর্শন করত না। এটি তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা, তোমরা যেখানেই থাকো না কেন আমরা পৌঁছতে পারি। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, চীন বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। আর এই অস্ত্র প্রদর্শনের সময়টি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে জাহাজ সংকটে জড়িয়ে পড়েছে। চীন বলছে, আমরা দেখছি, আমরা প্রস্তুত, আমাদের অবমূল্যায়ন করো না। সুদানের ভেতর গৃহযুদ্ধ চলছে। সুদান সরকার ও র্যাপিড অ্যাকশন ফোর্সের মধ্যে সংঘর্ষ। সৌদি আরব সমর্থন করছে সরকারি বাহিনীকে, সংযুক্ত আরব আমিরাত সমর্থন করছে র্যাপিড অ্যাকশন ফোর্সকে, অনেকটা প্রক্সি যুদ্ধের মতো। এই পরিস্থিতিতে সুদান সরকারি বাহিনীকে সহযোগিতার জন্য সৌদি আরবের অর্থায়নে $1.5 বিলিয়ন পাকিস্তানি অস্ত্র বিক্রির চুক্তি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। পাকিস্তানের সামরিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় চুক্তি। পাকিস্তানের অর্থনীতি ও সামরিক বাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চুক্তি বাতিল হয়ে গেছে। সৌদি আরবকে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বক্তব্য, সুদানের গৃহযুদ্ধ বাড়িয়ে তোলার জন্য সৌদি আরবকে দায়ী করা হতে পারে, তাই সৌদি আরব সরে আসে। পাকিস্তান বাধ্য হয় চুক্তি বাতিল করতে। এটি পাকিস্তানের জন্য বড় ধাক্কা, শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবেও।
কারণ পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই মধ্যস্থতা মেনে নেয়নি। তারা পাকিস্তানকে যে ঋণ দিয়েছিল $3 বিলিয়ন তা ফেরত চেয়েছে। পাকিস্তান বলছে তারা ফেরত দেবে, কিন্তু এই ঘটনা পাকিস্তানের কূটনৈতিক ভঙ্গুরতা উন্মোচিত করেছে। একজন পাকিস্তানি বিশ্লেষক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের মন রক্ষা করতে গিয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের হারিয়ে ফেলছি। ইরানের সঙ্গেও তেমন কিছু পেলাম না, আমরা মাঝখানে আটকে গেছি। এই জটিল পরিস্থিতির মাঝে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীকালের আলোচনায় বসতে প্রত্যাখ্যান করেছে। ইরানের অবস্থান পরিষ্কার, যতক্ষণ নৌ অবরোধ না উঠছে ততক্ষণ কোনো আলোচনা নয়। ইরান বলছে তুস্কা জাহাজ আটকানো যুদ্ধবিরতি লঙ্ঘন, এর জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে, জাহাজ ও ক্রুদের ফিরিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা আন্তর্জাতিক আইন মেনে কাজ করেছি। ইরান যদি আলোচনায় বসতে চায় তাহলে আমাদের শর্ত মানতে হবে। ইরানের জবাব, আমরা কারো শর্ত মানি না, আমাদের শর্ত আমাদের। পাকিস্তান এখন কঠিন অবস্থানে, তারা মধ্যস্থতাকারী হিসেবে ব্যর্থ হয়েছে। উপসাগরীয় মিত্ররা তাদের উপর ক্ষুব্ধ। ইরান তাদের কথা শুনছে না, যুক্তরাষ্ট্র তাদের ব্যবহার করছে। পাকিস্তানের এই কূটনৈতিক ব্যর্থতা আগামী দিনে তাদের জন্য বড় মূল্য দিতে পারে। হোয়াইট হাউসের ওভাল অফিসের আলো জ্বলছে, কিন্তু সেই আলো যেন ম্লান। টেবিলের উপর ছড়ানো পেন্টাগনের রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, F-35 প্রোগ্রামের ভবিষ্যৎ অনিশ্চিত। সৌদি আরব চুক্তি বাতিল করেছে। সংযুক্ত আরব আমিরাত চীনের দিকে ঝুঁকছে। তুরস্কের কান জেট ফাইটার নতুন কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্প বসে আছেন, তার চোখের নিচে কালি। তিনি বারবার রিপোর্ট পড়ছেন। তিনি বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের অস্ত্রের একচেটিয়া আধিপত্য ভেঙে গেছে। ইরান যুদ্ধে যা হয়নি তা হয়েছে কূটনীতির টেবিলে, অস্ত্রের বাজারে, বিশ্বের মানচিত্রে। তার সামনে আরেকটি রিপোর্ট, চীনের GF-61 মিসাইল ইন্দোনেশিয়ায় মোতায়েন, মাত্র 20 মিনিটে ওয়াশিংটনে পৌঁছাতে পারে। পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে পারে না। ট্রাম্পের হাত কাঁপছে। তিনি তার উপদেষ্টাদের ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমাদের কি কোনো বিকল্প আছে? উপদেষ্টারা চুপ। একজন বললেন, স্যার, আমরা চাইলে ইরানের সঙ্গে আবার আলোচনায় বসতে পারি, কিন্তু ইরান বলেছে তুস্কা ফিরিয়ে না দিলে কোনো আলোচনা নয়, আর তুস্কা ফিরিয়ে দেওয়া মানে আমাদের পরাজয় স্বীকার করা। ট্রাম্প চুপ, সেই ভীতিকর নীরবতা। বড় ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনই। এই নীরবতার পর কি আসবে কেউ জানে না, কিন্তু সবাই জানে এই নীরবতা ভাঙলে হয় যুদ্ধ হবে, নয় আত্মসমর্পণ।